দলে দলে অস্ত্র চালানো শিখছে ইরানের নারী, শিশু, তরুণ, বৃদ্ধ সবাই। রাজপথ মসজিদে চলছে প্রশিক্ষণ। গেরিলা যুদ্ধে যাবে কি ইরান? আমেরিকাকে সাহায্য করায় এবার মুসলিম বিশ্বাসঘাতক আমিরাতকে কড়া হুঁশিয়ারি খামেনির দেশের। দুবাই, আবুধাবিতে হামলার হুমকি। সৌদি আরবে ৮,০০০ সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। কেন? ইসলামাবাদ কার বন্ধু? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের রাজপথ থেকে মসজিদ, রাষ্ট্রীয় টেলিভিশন থেকে মিলিটারি ক্যাম্প, সবখানে দলে দলে মানুষ শিখছে অস্ত্র চালানো। শিশু থেকে বৃদ্ধ, নারী, পুরুষ, তরুণ, যুবক সবাইকে দেয়া হচ্ছে সামরিক প্রশিক্ষণ। আমেরিকা ইসরায়েল জোটের নতুন হামলার শঙ্কায় AK-47 রাইফেল থেকে ছোট অস্ত্র চালানো শিখছে তারা। সমালোচকরা এই বেসামরিক সমরাস্ত্র ট্রেনিংকে বিপজ্জনক বললেও এর মধ্যে এই যুদ্ধের প্রস্তুতিতে নাম লিখিয়েছে অন্তত ৩ কোটি ইরানি নাগরিক। ইরান কি গেরিলা যুদ্ধের পথে হাঁটবে? ভিয়েতনাম যেভাবে শক্তিশালী আমেরিকাকে গেরিলা যুদ্ধ দিয়ে হারিয়েছিল, ইরান কি তাই চায়? কি বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের মসজিদে মসজিদে চলছে অস্ত্রের মহড়া। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আশঙ্কা সামনে রেখে দেশ জুড়ে চলছে যুদ্ধের প্রস্তুতি। পবিত্র মসজিদগুলো এখন আর শুধু প্রার্থনার জায়গা নেই, হঠাৎ করেই সেগুলো পরিণত হয়েছে এক একটি মিনি ক্যাম্পে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সাম্প্রতিক কিছু ফুটেজে দেখা যায় কয়েকটি বড় শহরের মসজিদে সাধারণ মানুষ জড়ো হয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পুরুষেরা ছাড়াও যোগ দিয়েছে বিপুল সংখ্যক নারী, তরুণ তরুণী এবং কিশোর কিশোরীরা। পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে স্বেচ্ছায় নাম লিখিয়েছে ৩ কোটি বেসামরিক ইরানি। কিন্তু কেন তারা হাতে তুলে নিচ্ছেন সত্যিকারের অস্ত্র? আমরা আমাদের পুরো পরিবারের সাথে এসেছি, আমাদের নাতি নাতনিদেরও সাথে নিয়ে এসেছি। দেশকে রক্ষা করার জন্য আমাদের সবারই অস্ত্র চালানো শেখা উচিত। আমাদের সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। এই ট্রেনিংগুলো সত্যিই অনেক কার্যকরী এবং এগুলো আমাদের মনোবল বাড়িয়ে দেয়। মনে করিয়ে দেওয়ার জন্য এটা বেশ ভালো ব্যাপার। আমরা নতুন করে আবার ট্রেনিং নিচ্ছি যাতে প্রয়োজনে কাজে লাগাতে পারি। ইরানকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য স্বেচ্ছায় নাম লেখাচ্ছে জনসাধারণ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এমন দাবি করা হয়। নারী, পুরুষ, তরুণ তরুণী এবং কিশোর কিশোরীরা সব রকম সহযোগিতা ও আত্মরক্ষামূলক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ট্রেনিং পাচ্ছে। মসজিদে মসজিদে ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি শেখানো হচ্ছে অস্ত্র চালানো। কিভাবে একটি বন্দুক লোড করতে হয়, কিভাবে খুলে আবার জোড়া লাগাতে হয়, তার খুঁটিনাটি ট্রেনিং দেওয়া হচ্ছে সাধারণ নাগরিকদের। আমেরিকা এবং ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার জবাবে ব্যাপকভাবে সামরিক ট্রেনিংয়ের পদক্ষেপকে দেশের নিরাপত্তার জন্য জনগণের স্বতঃস্ফূর্ত প্রস্তুতি বলে আখ্যা দিয়েছে ইরান সরকার। প্রশাসনের দাবি, ইরানের জন্য জীবন উৎসর্গ নামের বিশেষ অভিযানের অংশ হিসেবেই অস্ত্র প্রশিক্ষণ চলছে, যেখানে ইতিমধ্যেই নাম লিখিয়েছে প্রায় ৩ কোটিরও বেশি মানুষ। তেহরান বলছে, এমন মহড়ার মূল উদ্দেশ্য যে কোনো বিদেশি হামলা থেকে দেশকে রক্ষা করা এবং নাগরিকদের আত্মরক্ষা শেখানো। ইরান ও মার্কিন ইসরায়েল জোটের মুখোমুখি অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে চরম বিস্ফোরণের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ইরানের বেসামরিক নাগরিকদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি নিয়ে সমালোচকরা বলছেন, মসজিদকে ক্যাম্পে রূপান্তর এবং শিশু কিশোরদের হাতে ভারী আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া খুবই বিপজ্জনক। এর দীর্ঘমেয়াদী পরিণতিও ভালো নয়। তবে সাধারণ ইরানিদের এভাবে দলে দলে যুদ্ধের প্রস্তুতি প্রমাণ করছে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তারা কতটা মরিয়া। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আমেরিকা ও গণহত্যাকারী ইসরায়েলকে সহায়তা করলে চরম কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সংযুক্ত আরব আমিরাতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা ও ইসরায়েল যদি আমিরাতের মাটি বা আকাশসীমা ব্যবহার করে তবে দুবাই, আবুধাবি সহ আমিরাতের বন্দর, ডক এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে চরম আঘাত হানবে ইরানি বাহিনী। মুসলিম বিশ্বাসঘাতক আমিরাত কি ইরানের হুমকিতে থামবে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না সংযুক্ত আরব আমিরাত। আবারও আমিরাতকে সতর্ক করে এমনটি জানিয়েছে তেহরান। রবিবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির সদস্য ইসমাইল কাউসারি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমিরাত সহযোগিতা অব্যাহত রাখলে তা জোরালোভাবে মোকাবেলা করবে ইরান। তেহরান এমন সময় এই হুঁশিয়ারি দিল যখন ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বলছে। ওই ঘটনায় আমিরাত সরাসরি ইরানের দিকে অভিযোগের আঙুল তুলেছে। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস হামলার পেছনে
ইরান কিংবা দেশটির আঞ্চলিক সহযোগীদের দায়ী করেছে। এতেই দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরাক থেকে ধেয়ে আসা 3টি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি আরব। রিয়াদের অভিযোগ, ড্রোনগুলো ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ছুড়েছে। উপযুক্ত সময়ে সুনির্দিষ্ট অবস্থানে পাল্টা হামলার হুমকিও দিয়েছে রিয়াদ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবের সাথে তেহরানের দূরত্ব বাড়ছে। পাল্টাপাল্টি অভিযোগ বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের। এদিকে ইরানের সময় ফুরিয়ে আসছে বলে আবারও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে যুদ্ধ বন্ধে ইরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সময় ফুরিয়ে গেলে ইরানের আর কিছুই করার থাকবে না বলেও হুমকি দেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তেহরানের অবকাঠামো লক্ষ্য করে তেল আবিবও হামলা শুরু করবে। শান্তি আলোচনা ও চুক্তির জন্য ইরানের দেয়া প্রস্তাবের জবাবে 5টি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের শর্ত অনুযায়ী ইরান শুধু একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে। উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে। জব্দ করা সম্পদ ফেরত পাবে না তেহরান। এমনকি যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তাদের দেয়া প্রস্তাবগুলো ইরানের প্রস্তাবের সাথে মিল না থাকায় যুদ্ধবন্ধের স্থায়ী সমাধান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে তৎপরতা চালালেও আপাতত স্থায়ী সমাধানের সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। গাজা অভিমুখী স্বেচ্ছাসেবীদের নৌবহর গ্লোবাল ফ্লোটিলায় আবারও হানা দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। এ সময় বহরে থাকা শতাধিক মানবাধিকার কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলের আশদোদ বন্দরে। গাজা উপত্যকার উপর আরোপিত ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর। সাইপ্রাস উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ত্রাণবাহী এই নৌবহরটি সোমবার অবরুদ্ধ করে ইসরায়েলি বাহিনী। এ সময় একাধিক নৌযান উঠে পড়ে ইসরায়েলি বাহিনী। নৌযানগুলোর যোগাযোগের সরঞ্জাম অকেজো করে দিয়ে কমপক্ষে 100 জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মীকে আটক করে নিয়ে যায় তারা। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এই অভিযানে নৌবাহিনীর 4টি যুদ্ধজাহাজ অংশ নেয়। আটককৃতদের আশদোদ বন্দরে নেয়ার খবরটিও নিশ্চিত করা হয়েছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো জরুরি বার্তায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে, দিনের আলোতে ইসরায়েলের সামরিক যুদ্ধজাহাজ স্বেচ্ছাসেবীদের বহরে থাকা নৌযান ঘিরে ফেলে জোরপূর্বক চড়াও হচ্ছে। আন্তর্জাতিক জলসীমায় এই বেসামরিক বহরের ওপর ইসরায়েলের সামরিক হস্তক্ষেপকে জলদস্যুতা বলেছেন মানবাধিকার কর্মীরা। এর আগেও এ মাসের শুরুতে এই ধরনের অভিযান চালিয়ে অন্তত 175 জন স্বেচ্ছাসেবীকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্র ইরান সামরিক উত্তেজনা আর পাল্টাপাল্টি হুমকির জেরে সৌদি আরবে অন্তত 8000 সেনা, 1 স্কোয়াড্রন যুদ্ধবিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। সৌদি আরব আর পাকিস্তান সরকারের ভেতরে 3টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2টি সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রিয়াদ ইসলামাবাদ প্রতিরক্ষা চুক্তির আওতায় ধাপে ধাপে পাকিস্তানের 80,000 সেনা আর সামরিক সরঞ্জাম সৌদি আরবে মোতায়েন করা হবে। গেল 28 ফেব্রুয়ারি ইরানের মাটিতে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকে নিয়মিত বিরতিতে পাল্টা হামলায় সৌদি আরব আক্রান্ত হওয়ার জেরে এই পদক্ষেপ নিল পাকিস্তান। সৌদি আরবে মোতায়েন করা 1 স্কোয়াড্রন বা 16টি যুদ্ধবিমানের বেশিরভাগই JF-17 ফাইটার জেট, যা পাকিস্তান চীন যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। সৌদি আরবে পাঠানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চীনের তৈরি HQ-9 মডেলের। এছাড়া 2 স্কোয়াড্রন ড্রোনও এরই মধ্যে সৌদিতে মোতায়েন করেছে পাকিস্তান। শক্তি প্রদর্শন করতে গিয়ে মাঝ আকাশে মহাবিপদে পড়ল মার্কিন নৌবাহিনীর 2টি অত্যাধুনিক যুদ্ধবিমান। দুর্ঘটনাবশত সংঘর্ষ ঘটে যায় যুদ্ধবিমান দুটির মধ্যে। মুহূর্তের মধ্যেই আগুন ধরে ভূপাতিত হলেও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন পাইলট সহ 4 ক্রু। কিভাবে এই সংঘর্ষ হলো, কিভাবে রক্ষা পেলেন পাইলটরা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শক্তি দেখাতে গিয়ে মহা বিপদে মার্কিন যুদ্ধবিমান। মাঝ আকাশে নিজেদের বিমানের সঙ্গেই নিজেদের সংঘর্ষে ভূপাতিত হয় গর্ব করা 2টি অত্যাধুনিক যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের পশ্চিম আইডাহোর মাউন্টেন হোম এয়ারফোর্স বেজে চলছিল জমজমাট এয়ার শো। দর্শকদের সামনে আকাশে কসরত দেখাচ্ছিল মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমানগুলো। কিন্তু মুহূর্তেই মাঝ আকাশে একে অপরের সঙ্গে দুর্ঘটনাবশত সংঘর্ষের ঘটনা ঘটে বিমান দুটি। এরপর ঘুরতে ঘুরতে নিচে নামতে থাকে আগুনে জ্বলতে থাকা যুদ্ধবিমান।
তবে অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে যান 4 ক্রু সদস্য। মাটিতে আছড়ে পড়ার আগেই প্যারাসুট নিয়ে বেরিয়ে আসেন তারা। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় বিমান দুটি ভূপাতিত হওয়ার সময় আকাশে একসঙ্গে খুলে যায় 4টি প্যারাসুট। পরে বিশাল আগুনের গোলায় পরিণত হয় যুদ্ধ বিমান দুটি। মার্কিন নৌবাহিনী জানিয়েছে দুর্ঘটনার কবলে পড়া বিমান দুটি ছিল EA-18G গ্রোলার, যা অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা সম্পন্ন সুপার হর্নেট জেটের উন্নত সংস্করণ। সংঘর্ষের পর পুরো ঘাঁটি লক আউট করা হয় এবং বাতিল করা হয় এয়ার শোর বাকি আয়োজন। বিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে মাঝ আকাশে এমন সংঘর্ষের পরেও সব ক্রু বেঁচে যাওয়ার প্রায় অলৌকিক ঘটনা। তাদের ধারণা, সংঘর্ষের পর বিমান দুটি একে অপরের সঙ্গে আটকে থাকায় ক্রুরা বের হওয়ার সময় পেয়েছেন। এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি যান্ত্রিক ত্রুটির চেয়ে পাইলটদের ফরমেশন ফ্লাইটের জটিলতার ফল হতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন। আগামী 5 বছরের মধ্যে তাইওয়ানে সামরিক অভিযান চালাতে পারে চীন, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তারা বলছে, চীনের ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর বহুল আলোচিত বৈঠকে তাইওয়ান নিয়ে বেইজিং এর কঠোর বার্তা এবং পরে তাইপেকে ট্রাম্পের সতর্কতা সব মিলিয়ে সামরিক অভিযানের ঝুঁকি ক্রমশ বাড়ছে বলে মনে করা হচ্ছে। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। চীনে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর সাম্প্রতিক বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকাশ্যে এই বৈঠককে বড় ধরনের কূটনৈতিক অর্জন হিসেবে তুলে ধরছেন ট্রাম্প। তবে মার্কিন প্রশাসনের ভেতরে পরিস্থিতি নিয়ে বাড়ছে গভীর উদ্বেগ। বিশেষ করে তাইওয়ান প্রশ্নে চীনের অবস্থান এবং শি জিনপিং এর কৌশল নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ের কয়েকজন উপদেষ্টা মনে করছেন আগামী 5 বছরের মধ্যেই তাইওয়ানকে কেন্দ্র করে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে। তাদের আশঙ্কা, বেইজিং ইতোমধ্যেই রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিকভাবে সেই পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ও শির বৈঠক বাইরে থেকে ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ দেখালেও আড়ালে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের মধ্যে উদ্বেগের মাত্রা বেড়েছে। ট্রাম্প প্রশাসনের এক উপদেষ্টা অ্যাক্সিওসকে বলেন, চীন এখন আর নিজেকে কেবল উদীয়মান শক্তি হিসেবে তুলে ধরছে না, বরং তারা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে জানাতে চাইছে যে বিশ্ব রাজনীতিতে তারা ওয়াশিংটনের সমপর্যায়ের শক্তি, আর তাইওয়ানকে তারা নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই বিবেচনা করছে। ওই উপদেষ্টা আরও বলেন, সাম্প্রতিক এই বৈঠকের পর তাইওয়ান ইস্যু আগামী কয়েক বছরে সবচেয়ে বড় আন্তর্জাতিক সংকটে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে চীনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিযোগিতার জন্য আমেরিকার অর্থনীতি ও প্রযুক্তি খাত পুরোপুরি প্রস্তুত নয় বলেও মনে করছেন তারা। বিশেষ করে সেমিকন্ডাক্টর ও চিপ উৎপাদনে এখনও যুক্তরাষ্ট্রের বড় নির্ভরতা রয়েছে এশিয়ার ওপর। ফলে তাইওয়ান ঘিরে কোনো সংঘাত তৈরি হলে বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ ব্যবস্থাও বড় ধাক্কায় পড়তে পারে। অন্যদিকে শির সঙ্গে বৈঠকের পর তাইওয়ান ইস্যুতে ট্রাম্পের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তাইওয়ানের জন্য অনুমোদিত প্রায় $14 বিলিয়ন অস্ত্র বিক্রি চুক্তিকে চীনের সঙ্গে দর কষাকষির কৌশল হিসেবে উল্লেখ করেন। বলেন, চীনের অবস্থান অনুসারে তাইওয়ানকে তিনি ওই অস্ত্র দিতেও পারেন, নাও পারেন। তার এমন মন্তব্য তাইপে এবং ওয়াশিংটনের নীতি নির্ধারণী মহলে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এতে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা অস্পষ্ট হয়ে উঠেছে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য বড় অস্ত্র সহায়তা প্যাকেজ অনুমোদন করার পর চীন দ্বীপটির আশপাশে ব্যাপক সামরিক মহড়া চালায়। বেইজিং স্পষ্ট বার্তা দেয়, তাইওয়ান প্রশ্নে তারা কোনো ধরনের আপোষ করতে রাজি নয়। সাম্প্রতিক বৈঠকেও শি জিনপিং তাইওয়ানকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু হিসেবে তুলে ধরেন। এটি ঠিকঠাক সামলানো না গেলে দুই দেশ সরাসরি যুদ্ধে জড়াতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছেন শি। তার পরপরই ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, তিনি তাইওয়ানের স্বাধীনতা ঘোষণাকে সমর্থন করেন না। বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্রকে বিশাল দূরত্ব অতিক্রম করে একটি বড় যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে, যা তিনি চান না।
তবে তাইওয়ান পাল্টা জবাব দিয়েছে। প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র কারেন কুও বলেছেন, তাইওয়ান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং এটি চীনের অংশ। বেইজিংয়ের এমন দাবির কোনো ভিত্তি নেই। একই সঙ্গে মার্কিন আইন অনুযায়ী তাইওয়ানের আত্মরক্ষায় সহায়তা দেওয়া ওয়াশিংটনের দায়িত্ব বলেও স্মরণ করিয়ে দেন তিনি। বিশ্লেষকদের মতে ট্রাম্প শি বৈঠক আপাতদৃষ্টিতে ইতিবাচক হলেও এর পরবর্তী কূটনৈতিক বার্তাগুলো এই ইঙ্গিতই দিচ্ছে যে তাইওয়ান ইস্যু আগামী বছরগুলোতে বিশ্বমঞ্চে সবচেয়ে বিপজ্জনক সংঘাতগুলোর একটিতে পরিণত হতে পারে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। 5.2 মাত্রার ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত চীনের গুয়াংজি অঞ্চল। এতে মারা গেছে 2 জন, ধসে পড়েছে প্রায় 13টি ভবন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 7,000-এর বেশি মানুষকে। ভিয়েতনাম সীমান্ত ঘেঁষা পাহাড়ি অঞ্চল গুয়াংজিতে ভূমিকম্প আঘাত হানে স্থানীয় সময় সোমবার সকাল 11:10 ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 8 কিলোমিটার গভীরে। ক্ষয়ক্ষতির দিক থেকে লিউঝৌ শহরের অবস্থা সবচেয়ে নাজুক। তাংকান শহরে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 91 বছর বয়সী এক বৃদ্ধকে। আহত অবস্থায় উদ্ধার করা অন্তত 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের জেরে রেল লাইনের ক্ষয়ক্ষতি শনাক্ত করে ঝুঁকি এড়ানোর জন্য স্বল্প সময়ের জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল। অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছেন ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির কয়েক হাজার বাসিন্দারা। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভরাডুবি ও লেবার পার্টির অভ্যন্তরে তীব্র বিদ্রোহের মুখে শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি ঠিক কবে পদত্যাগের ঘোষণা দেবেন তা নিয়ে এখনও চলছে নাটকীয়তা। মীর ফজল রাব্বির ডেস্ক রিপোর্ট। রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু নেই। এই নিষ্ঠুর সত্যটি আরও একবার প্রমাণিত হল লন্ডনের ক্ষমতার অলিন্দে। তুমুল জনপ্রিয়তা নিয়ে যে কিয়ার স্টারমার ব্রিটেনের হাল ধরেছিলেন, আজ তাকেই নিতে হচ্ছে পদত্যাগের প্রস্তুতি। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভরাডুবি ও লেবার পার্টির অভ্যন্তরে তীব্র বিদ্রোহের মুখে শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। 16 মে প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী স্টারমার তার ঘনিষ্ঠদের জানিয়েছেন তিনি পদ থেকে সরে দাঁড়াবেন। তবে তিনি ঠিক কবে বা কোন মুহূর্তে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তা নিয়ে এখনও চলছে নাটকীয়তা। প্রতিবেদনে বলা হয়, নতুন উত্তরসূরি নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করার কথা জানিয়েছেন স্টারমার। স্টারমারের প্রশাসনের উপর সাধারণ মানুষের ক্রমবর্ধমান অসন্তোষের মুখে বর্তমানে গভীর সংকটে রয়েছে লেবার পার্টির সরকার। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে কিয়ার স্টারমারের দল লেবার পার্টি শোচনীয় ফলাফলের সম্মুখীন হয়। এই বিপর্যয়কে স্টারমারের নেতৃত্বের ব্যর্থতা হিসেবে দেখছেন দলের সাধারণ এমপি থেকে শুরু করে শীর্ষ নেতারা। জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার সংশ্লিষ্টতা থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি, সব মিলিয়ে স্টারমারের পদত্যাগের দাবি এখন তুঙ্গে। নির্বাচনে ভরাডুবির পর লেবার পার্টির ভেতরে এক নজিরবিহীন বিদ্রোহ শুরু হয়। প্রায় 90 জন লেবার এমপি সরাসরি চিঠি দিয়ে স্টারমারের পদত্যাগ দাবি করেন। দলের প্রভাবশালী নেতাদের অনেকেই স্টারমার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন, যা তার অবস্থানকে আরও দুর্বল করে দেয়। কিয়ার স্টারমার প্রথমে বেশ দৃঢ়তার সাথে বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন না, কিন্তু চারপাশের তীব্র চাপ ও ডাউনিং স্ট্রিটের বিশৃঙ্খল পরিবেশের কারণে তিনি বুঝতে পেরেছেন যে এই পরিস্থিতি আর টেনে নেওয়া সম্ভব নয়। 2016 সালের ব্রেক্সিট গণভোটের পর থেকেই যুক্তরাজ্যের অর্থনীতি এবং শাসন ব্যবস্থায় এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গত এক দশকে ব্রিটিশ প্রধানমন্ত্রীদের বিদায়ের ইতিহাস ঘাটলে এই অস্থিরতার গভীরতা আরও স্পষ্ট হয়। ব্রেক্সিট কার্যকরের ব্যর্থতায় 2016 সালে ডেভিড ক্যামেরন এবং 2019 সালে থেরেসা মেকে দলের ভেতরের বিদ্রোহের মুখে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিতে হয়েছিল। এরপর বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা বরিস জনসনও নিজের মন্ত্রিসভার গণপদত্যাগের মুখে টিকতে পারেননি। প্রথম এশীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকও চরম মূল্যস্ফীতি ও ভঙ্গুর স্বাস্থ্য খাতের ধাক্কা সামলাতে পারেননি। দল চরম অজনপ্রিয় থাকা অবস্থায় আগাম নির্বাচন ডেকে তিনি নিজের রাজনৈতিক বিপর্যয় আরও ত্বরান্বিত করেন।
2008 সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর থেকে ব্রিটিশ নাগরিকদের জীবনযাত্রার মান এবং মজুরি সেভাবে বাড়েনি, উল্টো জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়েছে। এই অর্থনৈতিক সংকট, রাজস্ব ঘাটতি আর সামাজিক অসন্তোষের কারণে যে নেতাই 10 নং ডাউনিং স্ট্রিটে বসছেন তিনি দ্রুত জনগণের ও নিজের দলের আস্থা হারাচ্ছেন। ফলে ভোটার এবং এমপিদের তীব্র চাপের মুখে কোনো প্রধানমন্ত্রী এখন দীর্ঘস্থায়ী হতে পারছেন না। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইতিহাসের এক স্বর্ণযুগে যখন বিশ্বের অনেক অংশই জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে ছিল, তখন ইসলামের সুবর্ণ যুগ গড়ে তুলেছিল আধুনিক বিজ্ঞানের ভিত্তি। সেই সময় বাগদাদ, কায়রো আর কর্ডোবার মতো শহরগুলো হয়ে উঠেছিল জ্ঞানের প্রাণকেন্দ্র। আল খাওয়ারিজমি, ইবনে সিনা আর ইবনে আল হাইথামের মতো মনীষীরা গণিত, চিকিৎসা ও আলোক বিজ্ঞানে যে বিপ্লব ঘটিয়েছিলেন তা আজও আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি হিসেবে কাজ করছে। কিভাবে এই মুসলিম মনীষীরা বদলে দিয়েছিলেন মানব সভ্যতার ইতিহাস, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। প্রায় 1000 বছর আগের কথা, যখন ইউরোপের মানুষ জ্ঞান বিজ্ঞানে বেশ পিছিয়ে ছিল, তখন পৃথিবীর অন্য এক প্রান্তে জ্বলজ্বল করছিল জ্ঞানের আলো। সেই সময়টাকে বলা হয় ইসলামের সুবর্ণ যুগ। তখন বাগদাদ, কায়রো বা কর্ডোবার মতো শহরগুলো ছিল পৃথিবীর প্রধান জ্ঞান চর্চার কেন্দ্র। এই সময়ে অনেক মুসলিম বিজ্ঞানী জন্ম নিয়েছিলেন, যাদের চিন্তা, গবেষণা এবং আবিষ্কার ছাড়া আজকের আধুনিক পৃথিবীর কথা হয়তো কল্পনাই করা যায় না। তারা কেবল নিজেদের ধর্ম বা অঞ্চলের জন্য কাজ করেননি, বরং পুরো পৃথিবীর মানুষের জীবন সহজ করে দিয়ে গেছেন। মুসলিম বিজ্ঞানীদের তালিকায় প্রথম নামটি হলো আল খাওয়ারিজমি। 9ম শতাব্দীর পারস্যের বা বর্তমান ইরানের এই বিজ্ঞানী ছিলেন একাধারে গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। আধুনিক কম্পিউটার, সামাজিক যোগাযোগ মাধ্যম বা সার্চ ইঞ্জিনের পেছনে যে জটিল হিসাব নিকাশ রয়েছে তার মূল ভিত্তি আল খাওয়ারিজমি তৈরি করেছিলেন। তিনি এমন এক গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেন যা আজ আমরা অ্যালজেব্রা বা বীজগণিত নামে চিনি। তার লেখা একটি বইয়ের নাম ছিল আল জাবর। সেখান থেকেই অ্যালজেব্রা শব্দটির উৎপত্তি। শুধু তাই নয়, আজকের কম্পিউটার যে অ্যালগোরিদম বা নিয়মের ওপর ভিত্তি করে চলে, সেই শব্দটিও এসেছে তার নাম থেকে। এরপর যার কথা না বললেই নয়, তিনি হলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা। প্রায় 1000 বছর আগে জন্ম নেয়া এই বিজ্ঞানীকে পশ্চিমে অ্যাভিসেনা নামে ডাকা হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ মেধাবী। মাত্র 10 বছর বয়সে তিনি পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন। চিকিৎসা শাস্ত্রে তার অবদান ছিল অতুলনীয়। তিনি একটি বিশাল বই লিখেছিলেন যার নাম আল কানুন ফি আল তিব বা চিকিৎসার নিয়মাবলী। এই বইটি এতটাই চমৎকার এবং তথ্যবহুল ছিল যে পরবর্তী প্রায় 600 বছর ধরে ইউরোপের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এটিকে প্রধান পাঠ্য বই হিসেবে পড়ানো হতো। ইবনে সিনা প্রথম বুঝতে পেরেছিলেন যে রোগ কিভাবে এক মানুষ থেকে অন্য মানুষের শরীরে ছড়ায়। তিনি কোয়ারেন্টাইন বা রোগীকে আলাদা রাখার ধারণাও দিয়েছিলেন, যা আমরা করোনাকালে ব্যাপকভাবে ব্যবহার করেছি। আরও একজন বিজ্ঞানী ছিলেন ইবনে আল হাইথাম। 10ম শতাব্দীর এই বিজ্ঞানীকে বলা হয় আধুনিক আলোক বিজ্ঞানের জনক। পশ্চিমা বিশ্বে তাকে ডাকা হয় আল হ্যাজেন নামে। আমরা আমাদের চোখ দিয়ে কিভাবে দেখি তা নিয়ে প্রাচীনকালের মানুষের অনেক ভুল ধারণা ছিল। অনেকে ভাবতেন চোখ থেকে আলো গিয়ে কোনো বস্তুর উপর পড়ে বলেই আমরা দেখতে পাই। ইবনে আল হাইথাম প্রথম প্রমাণ করেন যে বাইরে থেকে আলো এসে আমাদের চোখে পড়ে বলেই আমরা সব কিছু দেখি। তিনি আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন। আধুনিক ক্যামেরার মূল কার্যকারিতা ও গঠন তারই আবিষ্কার করা। সুবর্ণ যুগের মুসলিম সমাজ সামগ্রিকভাবে আধুনিক পৃথিবী গঠনে বিশাল ভূমিকা রেখেছিল। তারাই পৃথিবীতে প্রথম প্রাতিষ্ঠানিক ও আধুনিক হাসপাতাল তৈরি করেন, যেখানে রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হতো। জ্ঞানকে ধরে রাখার জন্য তারা বিশাল সব লাইব্রেরি গড়ে তোলেন, যার মধ্যে বাগদাদের হাউস অফ উইজডম বা জ্ঞানগৃহ ছিল অন্যতম। গ্রিক বা রোমানদের প্রাচীন বইগুলো তারা আরবিতে অনুবাদ করে সংরক্ষণ করেছিলেন, যার পরবর্তীতে ইউরোপের রেনেসাঁ যুগে ভূমিকা রেখেছিল। ভূগোল, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে নৌ চলাচলের কম্পাস পর্যন্ত সব কিছুতেই ছিল মুসলিম মনীষীদের ছোঁয়া। আজকের আধুনিক পৃথিবী যে বিজ্ঞান ও প্রযুক্তির উপর দাঁড়িয়ে আছে তার শক্ত ভিত্তি তৈরিতে অনেক বড় ভূমিকা ছিল এই মুসলিম বিজ্ঞানীদের। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।